অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন সাধ্যের মধ্যে প্রেজেন্স, দ্য ফুটবল শো এর অ্যাডেড টাইম। সাধ্যের মধ্যেই আমরা থাকার চেষ্টা করি, কখনো কখনো সাধ্য আমরা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি যখন আমাদের চাপ বাড়ে তখন, তাই না? আর নতুন স্পন্সর, নতুন আর তো ওয়েলকাম করতে চাই। হ্যাঁ, ঠিক আছে, সাধ্যের মধ্যে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দ্য ফুটবল শো। প্রশ্ন এসছে অনেক যে সাধ্যের মধ্যে মানে এই যে নতুন স্পন্সর, অনেকে মিষ্টি খেতে চেয়েছেন, তো মিষ্টি ব্যাপারটা খুব একটা হেলদি না। একজন প্রশ্নও করেছেন, আমি সেই প্রশ্নটা জুড়ে দেব নিশ্চয়ই, খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। বলেছেন যে নতুন স্পন্সর এসছে, মিষ্টি খাওয়ান। এখন এই সাধ্যের মধ্যে ব্যাপারটা হচ্ছে যাতে আপনি মিষ্টি থেকে দূরে থাকতে পারেন। হ্যাঁ, মানে যে জিনিসটা আনহেলদি, মধু খান, বাদাম খান। আমরা মাঝে মধ্যে বলি না যে খেলার মধ্যে কি খাবেন। আই হোপ যে আমরা এই স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে হয়তো একটা প্রোমো কোড আবিষ্কার করতে পারবো, যেটা আমরা ফুটবল শোয়ের ফ্যানদের জন্য, এবং আমরা এটা এই অপেক্ষায় আছি এবং হোপফুলি আমরা এটা অ্যারেঞ্জ করতে পারবো। আমাদের একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, তবে আই গেস আমরা এটা পারবো বলে বিশ্বাস করছি। যাই হোক, 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। শুরু করি। হ্যাঁ, শুরু তো অলরেডি আমরা করেই দিয়েছি। শুরু তো হয়ে গেছে, মানে প্রশ্ন দিয়ে আমরা শুরু করতে পারি। বার্সেলোনাকে নিয়ে প্রচুর প্রশ্ন আসলে আজকে আছে, সেখানে মেজরিটি কোশ্চেনই বার্সেলোনাকে নিয়ে। তো কিছু গণপ্রশ্ন হয়তো আমরা নিয়েছি, কিছু আছে যে আমরা মেইন শোতে গেলে পাবো। এক্স্যাক্টলি, বাকিগুলো আসলে মেইন শোতে এটা নিয়ে প্রায় 10 মিনিটের উপরে আসলে আলোচনা হয়েছে বার্সেলোনা জিরোনা সেই ম্যাচটা নিয়ে, সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারবেন। সুতরাং একেবারে খাপে খাপ যে প্রশ্নগুলো মিলে গেছে সেইগুলার উত্তর না দেওয়ার চেষ্টা আমরা করছি বা মতামত। শব্দটা শোনার পরেই মর্জিনার কথা মনে পড়ে গেল, বাকিটা আমরা আর নাই বা গেলাম। এনজয় এন্ড এন্টারটেইনমেন্ট। লামিনের মিসটাই কি ম্যাচের টেম্পো চেঞ্জ করে দিয়েছে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন একই ধরনের আছে। মোহাম্মদ জাকের আহমেদের প্রশ্ন, জিরোনার জয়ে বার্সার পয়েন্ট ড্রপ, খলনায়ক লামিন ইয়ামাল? আই ডোন্ট থিংক সো। মানে এটা টেম্পো চেঞ্জ বলার আসলে ঠিকও না। আই ডোন্ট থিংক যে এটা টেম্পো চেঞ্জ করেছে। রাদার সেকেন্ড হাফে বার্সা একটু ব্রাইট স্টার্ট করেছিল, বার্সা যতক্ষণ এগিয়ে গেছে সে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যেটা তাদের দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে, একই ঘটনা লা লিগার খুব রিসেন্ট একটা ম্যাচেও মনে হয় দেখলাম, এটাকে সোসিয়েদাদের সঙ্গেই তো মনে হয় যে গোল দিয়ে সাথে সাথে আবার গোল হজম করে বসা, এইটা তো বার্সার সাথে যায় না। আপনি যেই ম্যাচটায় ডেডলক ভাঙতে কষ্ট হচ্ছে, সেই ম্যাচে আপনি যখন ডেডলক ভেঙেছেন আপনি সাথে সাথে তো গোল হজম করবেন না, সেটাই বার্সেলোনা করেছে। এইটা আমার কাছে মনে হয়েছে বার্সেলোনার পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট, আসলে জিরোনার ইকুয়ালাইজারটা। আর লামিন ইয়ামাল পেনাল্টি মিস করেছেন, এটা আনফরচুনেট লামিন ইয়ামালের জন্য, বার্সার জন্য, কিন্তু পেনাল্টি মিসের কারণে তারা ম্যাচ হেরেছে, এটা আমি বিশ্বাস করি না। এবং অনেকে তো আপনার হচ্ছে ওই জিনিসটা রেজ করছেন যে এই দলে যেহেতু রাফিনিয়া আছেন, সো রাফিনিয়া কেন পেনাল্টিটা নেন নাই? হতে পারে, রাফিনিয়া নিলে তো হয়তো বা গোল হতো। ভাই, হলে তো আসলে অনেক কিছুই হতে পারতো, বাট সেই জিনিসটা হয়নি। আর লামিন ইয়ামালের টাচটা তো, টাচ মিন্স হচ্ছে আপনার, তিনি তো একটা মানে ফর্মে ছিল, এমন না তিনি প্রেসারে ছিল যে পেনাল্টিটা তার কাছে একটা বাড়তি প্রেসার, এরকম সিচুয়েশন আসলে তিনি ছিলেন না। আর রাদার দেন রাফিনিয়া যেহেতু একটা সময় পর আসলে ব্রেক থেকে ফিরেছেন, হয়তোবা রাফিনিয়া চেয়েছিলেন যে এইটা লামিন ইয়ামাল নেক। হতে পারে, এটা আমি এখনো পরিষ্কার জানি না। রবিউল ইসলাম হিরণ বলছে জিরোনার বিপক্ষে বার্সেলোনার 1-1 গোলে ড্র থাকা সত্ত্বেও বার্সেলোনা কোচ রাফিনিয়াকে বদলানোর সিদ্ধান্তটা আপনারা কিভাবে দেখছেন? এটা একেবারেই মানে অন্যরকম সিদ্ধান্ত, কারণ এই সিদ্ধান্তটা নিতেই হতো হান্সি ফ্লিককে। রাফিনিয়া যেহেতু ইনজুরি থেকে ফিরেছেন, এটা ধরাই ছিল ম্যাচের আগে যে 60 মিনিটস খেলবেন, একদম প্রেডিক্টেড, এবং তারপরেই তাকে চেঞ্জটা করা হয়েছে। ওই গোলটা হওয়ার আগে, যে গোলটা মানে বার্সা কনসিড করেছে, জিরোনা যেটা দিয়েছে, এটা হওয়ার আগে থেকেই এই চেঞ্জটা হওয়ার তোড়জোড় চলছিল, চেঞ্জ হওয়ার জন্য ওয়েট করছিলেন রাফিনিয়ারা, তারপরে সাইড বেঞ্চেও প্লেয়াররা ওয়েট করছিলেন, পরে চেঞ্জটা হয়েছে। সো এটার সাথে আসলে আর কোনো কিছুর কোনো সম্পর্ক নাই, এবং হচ্ছে যেহেতু তিনি আপনার ইনজুরি থেকে ফিরলেন, এই কারণে আপনার আর রিয়াল মাদ্রিদ যদি আগের ম্যাচটা যদি তারা না জিততো, যদি বার্সেলোনার সাথে আপনার পয়েন্টের গ্যাপটা এত ক্লোজ যদি না হতো, তাহলে হয়তো বা এই রিস্কটা হান্সি ফ্লিক শুরু থেকে রাফিনিয়াকে নামিয়ে নিতেন না। যেহেতু তিনি ইনজুরি থেকে ফিরলেন, আর একটু সময় দিতেন, কারণ রাফিনিয়া যখন আপনার ওই প্রেজেন্সটা কখন বোঝা গেছে আপনার রাফিনিয়ার মিসিংটা, তাকে আপনি ডিফেন্সিভলি ওয়ার্ক করতে দেখেছেন, প্রতিপক্ষকে আটকে দেওয়ার কাজটা, ওই ফার্স্ট লাইন অফ প্রেসিংও যদি আপনি বলেন, সেইটাও ধরেন রাফিনিয়ার এন্ড থেকে রাফিনিয়া করেছেন। সুতরাং ওই জায়গায় তার ওই মিসিংটা চোখে পড়েছে ম্যাচের শেষ দিকটায়। কিন্তু ধরেন রাফিনিয়াকে যদি বার্সেলোনার এর পরের ম্যাচটা 6 দিন গ্যাপে না হতো, তাহলে হয়তো রাফিনিয়াকে শেষের দিকে নামানো হতো, মানে সেকেন্ড হাফে নামানো হতো, ফার্স্ট হাফে না নামিয়ে। যেহেতু হান্সি ফ্লিক জানেন আমার পরের ম্যাচটা 6 দিন পরে, আমার কাছে সময় আছে, তাই তিনি তাকে ফার্স্ট 60 মিনিটস ইউজ করেছেন।
মানে এগুলো আসলে অন্যরকম ব্যাপার, এটা এবং পিওরলি স্পোর্টিং ব্যাপার স্যাপার আর কি। এবং এই জায়গায় আপনার কতক্ষণ খেলাবো না খেলাবো প্লেয়ারকে, এগুলো কিন্তু সবকিছু এখন আপনার সায়েন্সের মতো হয়ে গেছে। সায়েন্সই আসলে। মন চাইলো আমি ওকে খেলাইলাম না, না ওর ডাটা দেখা হয় আপনার। ওই যে বার্সেলোনার হয়ে ফুল ডে ট্রেনিংটা যে তিনি করলেন শনিবার দিন, তো ওইটার মধ্যে তার কোন কোন জায়গায় কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, কতটুকু তিনি কি পজিশনে রয়েছেন, এই সবকিছুর ডাটার উপরে ডিপেন্ড করেই ওই ডিসিশনগুলো আসলে নেওয়া হয়। এই প্লেয়ারকে আমি 60 মিনিট খেলাবো, এই প্লেয়ারকে আমি খেলাবো না। এনজো মারেস্কার ব্যাপারটা মনে করেন, ওই যে কোল পালমারকে উঠিয়ে নেয়া, ওইটাও তো তাদের হচ্ছে মেডিকেল টিমের সাজেশন ছিল, কোল পালমারকে এতক্ষণের বেশি আসলে খেলানো যাবে না। দ্যাটস ইট। আমার বার্সা কেন্দ্রিক প্রশ্ন শেষ, আপনার কাছে কিছু? মোহাম্মদ রকিবুল ইসলাম, তার প্রশ্ন, এই মুহূর্তে লা লিগার প্রেডিকশন করুন, বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? এই মুহূর্তে যদি বলেন রিয়াল মাদ্রিদ টপে আছে, ফাইন। বার্সেলোনা 2 পয়েন্টে পিছিয়ে আছে, এটাও ফাইন। বাট আমাকে প্রেডিকশন করতে বললে আমি এখনো বলবো বার্সেলোনার লা লিগা জেতার চান্স। সিজনের শুরুতে আমরা ঢালাও ভাবে সবাই মনে হয় রিয়াল মাদ্রিদের পক্ষে লিগ জেতার দিকে প্রেডিকশন দিয়েছিলাম, যেটা থেকে আমরা নতুন বছরে পুরনো পাপ মোচন করে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি তো নিয়েছিলাম, আপনিও নিয়েছিলেন মনে হয়, না? নিয়েছি। সম্ভবত আনন্দ সেই দলে ছিল। তো এখনো আমি বার্সেলোনার উপরে ভরসা রাখছি। আমিও বার্সেলোনার উপরে আমার কাছে মনে হয় বার্সেলোনা দে আর দ্য বেটার টিম, they have performed better than Real Madrid, way better in some cases. এরকম দু একটা ম্যাচ যাবে, কিন্তু এখনো আমি বলবো যে বার্সেলোনার দিকে পাল্লাটা মনে হয় একটু বেশি হেলে আছে। এই জায়গায় অবশ্য একটা জিনিস আবার মেলাতে পারেন যে লাস্ট কয়েক বছর ধরে তো আপনার যেটা হয় লা লিগা একবার করে চেঞ্জ হয়, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা। গেলবার যেহেতু বার্সেলোনা ছিল, এইবার রিয়াল মাদ্রিদ হলেও হতে মানে ওই প্যাটার্নটা যদি ফলো করে সেটা নাও করতে পারে, দেখা যাক কি দাঁড়ায়। আচ্ছা, পরের প্রশ্ন নেই, সেটা হচ্ছে আফটার সো মেনি ইয়ার্স, প্রশ্ন করেছেন মোহিত মাহিন, আফটার সো মেনি ইয়ার্স ইজন্ট ইট দ্য পারফেক্ট পয়েন্টস টেবল ফর Serie A and the Premier League? The Premier League's big five are all in top 6 position, and Serie A's big five are exactly in the top 5. আমি আপনার এই ধারণাটার সঙ্গে একমত পোষণ করছি। মানে আমি আসলে ছোটবেলা থেকে যে টপ 4 দেখে বড় হয়েছি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল থাকতো না, চেলসি, হ্যাঁ, মানে বেসিক্যালি এইগুলাই আমরা টপ 4 ধরছি সারা জীবন। ম্যানচেস্টার সিটি আসার ম্যান সিটি আসলে পরে, সিটি ঢুকে গেল টপ 4 এ, টটেনহ্যামও ওই জায়গায়, সব টটেনহ্যাম আপনার 5th 6th এরকম থাকতো, এভারটন থাকতো অনেক সময় 5th। তো এরপরে জিনিসটা টপ 6 এ পরিণত হলো, এবং গত কয়েক বছরে, গত 10 বছরের প্যাটার্ন যদি আমরা ফলো করি তাহলে দেখবো যে লিভারপুল প্রায় সময় চ্যাম্পিয়ন্স লিগ খেলে নাই, আর্সেনাল পারে নাই, ম্যানচেস্টার ইউনাইটেড পারে নাই, চেলসি পারে নাই। এই যে ক্লাবগুলোকে টপ 4 ধরতো তারাই বেশিরভাগ সময় দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ মিস করেছে। কনসিস্টেন্টলি খেলেছে ম্যানচেস্টার সিটি, সবচেয়ে কনসিস্টেন্ট এই খেলার দিক থেকে, চ্যাম্পিয়ন্স লিগ দিক থেকে। তো এই বিচারে আমি এই মোহিত মাহিন ভাইয়ের যে ধারণাটা, এর সঙ্গে আমি একমত পোষণ করছি, এবং সেরিয়ার ক্ষেত্রেও তাই। কারণ আপনি ধরেন ইন্টার, এসি মিলান, ইউভেন্টাস, রোমা, এই চারটাকে হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন। নাপোলিকেও হচ্ছে এখন আপনার তো ওই কন্টেন্ডার তো ধরতেই হয়, সো হিসাব করে তো ওই টপ 5 এর মধ্যে তো নাপোলিও আছে। অন্য সময়গুলো দেখা যায় আপনার এসি মিলান এমন পারফরম্যান্স করছে যে তারা নাই, সেটাই। ইউভেন্টাসের ক্ষেত্রে হচ্ছে এইবারে তো ইতালির, মানে এসি মিলান তো ইউরোপিয়ান কোনো কম্পিটিশনে নাই, এই একই জিনিস আর কি। সো আই ডু এগ্রি। মাসুম বিল্লাল, তার প্রশ্ন, এইবার লিগ জয়ের সম্ভাবনা জাগিয়েও কোন দলের অঘটন হতে পারে বলে মনে করেন? লিগ জয়ের সম্ভাবনা, ফাইন। বার্সেলোনা, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদের লিগ জয়ের সম্ভাবনাটা আমরা মানে আচ্ছা এখন ধরেন অক্টোবরের পরে কি দেখতে পেয়েছিলাম, মানে নভেম্বরের পরে দেখতে পেয়েছিলাম রিয়াল মাদ্রিদের লিগ জয়ের সম্ভাবনাটা, না মানে ধরেন ওই আলোচনাটা যৌক্তিকভাবে আসা শুরু হওয়ার কথা আজকের পর থেকে বা গতকালকের পর থেকে আমার মতে। হ্যাঁ, জানুয়ারিতেও আপনার একবার তারা পয়েন্ট টেবিলের উপরে উঠেছিল, তাও সেটা বার্সেলোনার ম্যাচ কম খেলার ওই একটা ইকুয়েশন ছিল। বার্সেলোনা ম্যাচ আবার খেলে হচ্ছে উঠে গেল। এই যে আপনার সমান সংখ্যক ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদ এই ফেভারেবল পজিশনে আছে, সেইটা তো হচ্ছে কেন ওই যে এল ক্লাসিকো যখন রিয়াল মাদ্রিদ জিতলো, হ্যাঁ তখন হচ্ছে কি আপনার আরেকবার হয়েছিল, এরপর তো আপনার আবার পিছিয়ে পড়লো, ওইটা তো লম্বাই হলো। তো ওই হিসাব করে আপনার আমি রিয়াল মাদ্রিদকে এখনো সম্ভাবনা দেখছি না, মানে বাকিগুলোর তুলনায়। আপনি অঘটনের কথা যদি বলেন তাহলে আপনি এইভাবে চিন্তা করেন যে রিয়াল মাদ্রিদ আর কোনো ম্যাচ হারলো না, রিয়াল মাদ্রিদ এই সিজনে আর কোনো ম্যাচ তারা হারলো না, তারাই হবে তাহলে, ঠিক আছে?
আমি ধরলাম যে এল ক্লাসিকো জিতলো না, এল ক্লাসিকো ড্রই করলো। এল ক্লাসিকোতে কিন্তু জিতে হেড টু হেড এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ এক লেগে। পরের লেগ যদি ড্র করেন, পয়েন্ট যদি সিজনের সমান হয়, অ্যাডভান্টেজ রিয়াল মাদ্রিদ। তাহলে তো আপনার একদম 38 নম্বর ম্যাচ উইক মানে আমি পর্যন্ত বলতেছি আর কি, আসলে হ্যাঁ। সেটা চলবে না হয়তো এগুলো হয় যে না, তা তো না। আর অঘটন যদি বলেন, আমার মনে হয় আর্সেনালেরটা অঘটন হতে পারে। আর্সেনালটা, হ্যাঁ, মানে আর্সেনালটা বেশি, কারণ আর্সেনাল একদম শুরু বলতে বোঝাতে চাইছি যে সেপ্টেম্বর থেকে টপে এইখান থেকে নেমে গেলে ওইটা বেশি আমার কাছে মনে হয় সবচেয়ে বড় অঘটন। বার্সেলোনা রিয়াল মাদ্রিদ তাও মিলমিশ করে আছে আর কি, একবার ও যায় একবার সে আসে, 5 বছর করে ক্ষমতা ভাগাভাগি হয় আর কি। তো এইখানে আর্সেনাল একটা সবচেয়ে বেশি ড্রামাটিক, যদি তারা ফেইল মারে, এবং এইবার যদি আর্সেনাল ফেইল মারে তাহলে আমার ধারণা আর্সেনালকে আমরা মানে তাহলে এটার কোনো ব্যাখ্যা দাঁড় করানো যাবে না আসলে। এটার ব্যাখ্যা হবে হচ্ছে, এটার কোনো ব্যাখ্যা হবে সিজন ইজ ওভার। সিজন না, কারণ কি নেক্সট সিজন ওইটা বললাম আর কি, সিজন ইজ ওভার। এটা হলে খুবই খুবই দুঃখজনক হবে আর কি আর্সেনালের দিক থেকে। পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন হচ্ছে একটু সাহেব ভাইকে ধন্যবাদ দিই, আপনি একটা মন্তব্য করেছেন, আপনাকে ধন্যবাদ। পরের প্রশ্ন শামিল আরফান, হ্যাঁ, ও শাম ইরফান না, এটাই হবে, শামিল আরফানি হবে, ইউটিউবের তো একসাথে হয়ে যায়। বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম will share the stage with the stars like Yung Heswaga, Mika Hamano, যাদেরকে এখনো আমরা পরিষ্কারভাবে খুব ভালো হয়তো মনে করতে পারছি না। হাউ সিগনিফিকেন্ট দিস মোমেন্ট ফর বাংলাদেশি ফুটবল। আপনি এইটা চিন্তা করেন যে চেলসিতে খেলা প্লেয়ার একটা সময়ের, বিশ্বকাপ জেতা প্লেয়ার্স, এশিয়ান সুপারস্টার, ওয়ার্ল্ড কাপে খেলে নিয়মিত, তাদের সঙ্গে বাংলাদেশ উইমেন্স টিম মানে খেলবে সেম টুর্নামেন্টে। এটা অনেক বড় গৌরবের, যেটা আমি জানি না আমরা বোঝাতে পারছি কিনা বা লোকে বুঝতে পারছে কিনা। এটাকে যদি আপনি আরেকটু সহজ করেও বলেন, আমরা এইভাবেও ধরেন বলতে পারি, মানে আরেকটা অ্যাঙ্গেল থেকে বললে, বিশ্বকাপে বাংলাদেশ খেলবে, এই ইকুয়েশন থেকে বাংলাদেশ এক্স্যাক্টলি কয়টা ম্যাচ দূরে, মানে তখনই বোঝা যাবে যে বাংলাদেশ আসলে কোন মঞ্চে খেলছে। গ্রুপ স্টেজের 3টা ম্যাচ, কোয়ার্টার ফাইনালের, যদি কোয়ার্টার ফাইনালে উঠতে পারে কোয়ার্টার ফাইনালের একটা ম্যাচ, কোয়ার্টার ফাইনাল যদি জিতে যায় তখন ডিরেক্ট থ্রু ওয়ার্ল্ড কাপে, যদি হেরে যায় তখন হচ্ছে আরেকটা বাছাই ম্যাচ আসলে খেলতে হয়। সুতরাং ওই হিসেব করলে আপনি 5 ম্যাচ, বাংলাদেশ এবং বিশ্বকাপের মাঝখানে দূরত্বটা হচ্ছে 5 ম্যাচ, কারণ বাকি যারা রয়েছে তারা সবাই লড়বে ওই বিশ্বকাপটার জন্যই, কারণ এশিয়ার 12 দলের একটা। দিস ইজ হিউজ, মানে বাংলাদেশ এশিয়ান কাপে খেলছে এবং এটা আবার কবে হবে ইউ নেভার নো। আমরা আশা করব যে হবে, কিন্তু এইটা একটা অন্যরকম এক্সপেরিয়েন্স, যেটার গভীরতা যারা খেলা বোঝেন, যারা খেলাটাকে ধারণ করেন, তারাই সেটা উপলব্ধি করতে পারবেন। এই ছাড়া ব্যাপারটা উপলব্ধি করা আমার কাছে মনে হয় যে অনেকের ক্ষেত্রে কঠিন হয়ে যেতে পারে, কিন্তু আমরা তো আছি, আমরা সেই জায়গাটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশ উইমেন্স টিমের জন্য শুভকামনা। টাইম ফুরিয়ে আসছে, একদমই সময় নাই, একদম সময় নেই। আদনান সাদিক খান খাদেম, তার প্রশ্ন মেয়েদের ওমেন্স টিমের কে নিয়েই, উজবেকিস্তান ম্যাচকে মাথায় রেখেই কি আমাদের চীন ও কোরিয়ার বিপক্ষে আগানো উচিত কিনা? এই 2 ম্যাচ কি স্যাক্রিফাইস করবে নাকি পয়েন্টের জন্য দৌড়ানো উচিত হবে? দ্যাট মিনস উনি মিন করছেন চীন এবং কোরিয়ার এগেইনস্টে কি বাংলাদেশ একটু সেফ সাইডে খেলবে কিনা, বা হচ্ছে যে মানে স্যাক্রিফাইস করা, আমাদের মেইন টার্গেটটা হচ্ছে উজবেকিস্তান ম্যাচ। মানে আপনি হোয়াট ইজ দ্য মিনিং অফ কম্প্রোমাইজ? এই যে ধরেন পয়েন্টের জন্য দৌড়ানো sacrificing উচিত হবে কিনা, উনার কোয়েশ্চেন ছিল এটা, যে 2 ম্যাচে কি 2 পয়েন্টের জন্য বাংলাদেশের দৌড়ানো উচিত হবে, নাকি আপনার আগেই ধরে নিবে যে আমরা এই ম্যাচ হারছি, সেইটা ধরে নিয়ে ম্যাচ খেলবে? আমাদের চান্স আছে সেরা দিনে চীন কোরিয়াকে রুখে দেওয়ার, উনি প্রশ্ন করেছেন। ফুটবলে ধরেন হচ্ছে গিয়ে সেরা দিনে যে কেউ যে কাউকে রুখে দিতে পারে, নাম্বার 1। 2 হচ্ছে বাংলাদেশ ধরেন আগেই হেরে যে ওই 2 ম্যাচ নামবে না, কিন্তু বাংলাদেশ মাটিতেও পা রাখবে, বাস্তবতা বুঝে হচ্ছে গিয়ে বাংলাদেশ খেলবে। আর আপনি যে বলছেন যে ওই 2 ম্যাচের গুরুত্বটা আপনাদেরকে আরো একবার একটু বলে দেই। ধরেন আপনি চীন এবং কোরিয়ার কাছে হারলেন, কিন্তু আপনি কত গোলে হারছেন এইটা আপনার ম্যাটার করবে। আপনি যদি বেস্ট পসিবল 3rd টিম হতে চান 3টা গ্রুপের মধ্যে, ওইখান থেকে তো 2টা টিম যাবে, সো আপনার ওই গোলের সংখ্যাটাও কিন্তু অনেক কম খেতে হবে। আমরা এইভাবে আমার মনে হয় চিন্তা করাটা উচিত হয় কিনা, মানে চিন্তাটা না করাটাই ভালো, এড়িয়ে যেতে পারা।
বাংলাদেশের রাদার আমার কাছে মনে হয় যে ডিফেন্সিভলি অনেক সলিড হইতে হবে। আমার কাছে মনে হয় যে অত বেশি অ্যাটাক ওরিয়েন্টেড ফুটবল না খেলে বাংলাদেশ যদি আরেকটু রক্ষণে মনোযোগী হতে পারে, গোল খাবো না এই পণ নিয়ে যদি বাংলাদেশ ম্যাচ স্টার্ট করে, তাহলে দের ইজ এ পসিবিলিটি যে বাংলাদেশ হয়তো কোনো একটা জায়গায় পৌঁছাতে পারবে। ব্যাপারটা খুব সহজ না, অবশ্যই সহজ না, এবং কোনোভাবেই মানে প্রচন্ডভাবে কঠিন হবে এটা বলতে পারি। অন্য ধরেন হচ্ছে সবাই এক্সপেক্ট করছে যে বাংলাদেশ উজবেকিস্তানকে হারিয়ে দেবে। কেন এটা কিভাবে এক্সপেক্ট করছি? বা টার্গেট বাংলাদেশ যা করার উজবেকিস্তানের এগেইনস্টে করবে। আপনার ওটাও কিন্তু খেয়াল রাখতে হবে অন্য গ্রুপগুলোর মধ্যে কে কে আছে। আপনি অস্ট্রেলিয়া, কোরিয়া, ইরান হচ্ছে কি একটা গ্রুপে আছে। ইরানের ফিফা র্যাঙ্কিং 68। অস্ট্রেলিয়া, কোরিয়াকেও যদি ধরেন, বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যেতে হলে তার থার্ড প্লেসের জন্য কম্পিট করতে হবে ইরানের এগেইনস্টে। অন্যদিকে হচ্ছে জাপান, ভিয়েতনাম, ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে গিয়ে মোরলেস বাংলাদেশ হয়তো চাইবে ইন্ডিয়া হচ্ছে এক্সপেরিয়েন্স, ইন্ডিয়া টুর্নামেন্টে খেলেছে আগে। ইন্ডিয়ার অপোনেন্ট দেখেন জাপান আর ভিয়েতনাম, আর বাংলাদেশের অপোনেন্ট কোরিয়া আর চায়না। ওই দিক থেকে কিন্তু ধরেন দুইটা যদি তুলনা করেন, ইন্ডিয়া থেকে বাংলাদেশের প্রতিপক্ষরা একটু বেশি স্ট্রং। জাপান অফকোর্স ওইদিকে আছে, এদিকে বাংলাদেশের চীন এবং কোরিয়া। নর্থ কোরিয়া যে কত স্ট্রং এটা নর্থ কোরিয়ানরা ছাড়া বাকিরা বুঝেন না, কারণ নর্থ কোরিয়ার খবর তো বাইরে বের হয় না। কিন্তু যতটুকু বের হয় সেটা দিয়ে বোঝা যায় যে নর্থ কোরিয়ার উইমেন্স টিম আসলে কত স্ট্রং। তারা উইমেন্স ফুটবলে এইরকম মানে ইনভেস্ট করেছে। দেখা যাক, আমার কাছে মনে হয় বাংলাদেশের টার্গেট হওয়া উচিত গোল খাবো না। রাইট, ঠিক আছে, কম্পিট করা এবং এনজয় করা, ওইটাই হওয়া উচিত। আচ্ছা, পরের প্রশ্ন, মুশফিকুল হক তানিন, যা আমরা সবাই জার্মানকে ফেভারিট মনে করছি, কিন্তু ভাইয়া তারা কি গোলকিপারের সেটেলমেন্টে পৌঁছাতে পারছে? তবে কি ম্যানুয়েল নয়ার আবার ন্যাশনাল টিমে ফিরতে যাচ্ছে? মতামত জানতে চাই। আমার কাছে মনে হয় না ম্যানুয়েল নয়ার ন্যাশনাল টিমে ফিরবেন। বায়ার্ন মিউনিখের শেষ ম্যাচে ভের্ডার ব্রেমেনের সাথে ইনজুর্ড হলেন, মাঠ ছেড়ে চলে গেলেন, উর্বিগ আবার নামলেন। তার এই ইনজুরি অন অ্যান্ড অফ, যাওয়া আসার উপরে আছে, এবং সেকেন্ড চয়েস গোলকিপার কখনো খেলেন, কখনো নয়ার খেলছেন। এইটা চলতে থাকবে, এবং ম্যানুয়েল নয়ার আসলে জার্মান ন্যাশনাল টিমে ফিরছেন, এটা মোটামুটি সম্ভবত আমার কাছে মনে হয় যে যতটুকু যা জানি তাতে কংক্রিট খবর। কারণ তার ওই মানে একটা না 8টা ম্যাচ খেলার সেই ক্যাপাসিটি, আর ম্যানুয়েল নয়ার নট সামওয়ান যারা নিয়ে আপনি বসায় রাখবেন সাইড বেঞ্চে, তাই না? সো আই ডোন্ট সি এনি চান্সেস। সাইদ জামানের প্রশ্ন, ব্রুনো গিমারেশের ইনজুরিতে কার ক্ষতি হলো বেশি, ব্রাজিল নাকি নিউক্যাসলের? অপারেশন লাগবে নিউক্যাসলের। এখন ওই হিসাবটা যদি করেন, দেখেন নিউক্যাসলের হয়ে তিনি এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে সবগুলো ম্যাচ খেলেন, প্রিমিয়ার লিগে একটা ম্যাচ মনে হয় তাকে বেঞ্চে রাখা হয়েছিল, এছাড়া বাকি সবগুলো ম্যাচেই তিনি খেলেছেন। নিউক্যাসলের ক্ষতিটা তো আসলে সবচেয়ে বেশি হবে। ব্রাজিলের ক্ষতির জায়গা কোনটা? আপনি হয়তো ব্রুনো গিমারেসকে মার্চের উইন্ডোতেই যে ম্যাচগুলো রয়েছে ব্রাজিলের, সেখানে আনচেলত্তি খেলাতেন, কারণ অক্টোবর নভেম্বরে 4টা ম্যাচেই তিনি স্টার্ট করেছেন ব্রুনো গিমারেস আনচেলত্তি আসার পরও অক্টোবর নভেম্বরের উইন্ডোতে। ব্রাজিলের তো ধরেন ওই ধাক্কাটা সামলানোর জন্য একটু সময় আছে। সময় আছে মিন্স কি, ব্রুনো গিমারেস হচ্ছে আপনার প্রুভেন প্লেয়ার, আপনি তাকে হচ্ছে কি, উনি অটো কলে হয়তো থাকতেনই কার্লো আনচেলত্তির দলে, তার হয়তো ইনজুরি থেকে ফিরতে 2 মাস বা 3 মাসের মতো লাগতে পারে। ওয়ার্ল্ড কাপের ধরেন জুনে হলে মের লাস্টে বা এপ্রিল হয়তো লেগে যেতে পারে তার ফিরতে। এরপরও আমার মনে হয় তিনি ফিরলে ওই অটো কলেই তিনি ব্রাজিলের ন্যাশনাল টিমে আবারও ঢুকবেন। আর ইনজুরির যে ব্যাপারটা বলেছেন, যারা ওয়ার্ল্ড কাপে খেলবেন, যে প্লেয়াররা অংশ নেবেন, ইনজুরিতে পড়ার এখনই সময়, মানে ছোটোখাটো ইনজুরিতে পড়ার। হ্যাঁ, এটা যত লেট করে পড়বেন তত মুশকিল। এই যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনি ইনজুরিতে পড়লে 2 মাস যদি আপনার রিকভারি টাইম হয়, এরপরে ইউ গেট আনাদার মান্থ, সিজন থাকছে, এরপরে আপনি ফিটনেস পুরোটা নিয়ে বরং অনেকের চেয়ে ভালো খেলার সুযোগ থাকবে, কারণ আপনার একটা রেস্ট রয়েছে। হ্যাঁ, তো এইটা আরেকটা পয়েন্ট, অলদো এইভাবে বলা উচিত না, কিন্তু এটা একটা পয়েন্ট আর কি। তো ব্রুনো গিমারেশের না থাকাটা এটা নিউক্যাসল ইউনাইটেডকে ভোগাবে। আর যেটা আপনি বলছিলেন যে তিনি যেহেতু ব্রাজিলে অলরেডি প্রুভেন এবং তাকে নিয়মিত খেলাচ্ছেন কার্লো আনচেলত্তি, সো এটা দেখার তো কিছু নাই। এক্স্যাক্টলি। আর ওই হিসেবে আপনার নিউক্যাসলের হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ আছে, চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ, এরপর তারা প্রিমিয়ার লিগ গেলে খুব ইম্পর্টেন্ট, প্রিমিয়ার লিগে 10 নম্বরে রয়েছে নিউক্যাসল এই মুহূর্তে। এফএ কাপের ম্যাচ রয়েছে ম্যানচেস্টার সিটির সাথে, নিউক্যাসলের ক্ষতিটা আসলে বেশি হলো। আচ্ছা, স্পোর্টস লাভ, রিফাত ভাই, আমিনুল হককে ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, এতে কি ফুটবলের একটা
এতে কি ফুটবলের একটা সফলতা মনে করেন? ফুটবল একটু বেশি এগিয়ে থাকবে তার কাজ করার ক্ষেত্রে? এখন উনি ক্রীড়া প্রতিমন্ত্রী হচ্ছেন, বা এরকম আমরা যখন শুট করছি তখন হচ্ছেনই বলতে হচ্ছে আমাদেরকে। আমরা আমিনুল হককে শুভেচ্ছা জানাই, কারণ তিনি ফুটবলের লোক, কিন্তু তিনি আলাদা করে ফুটবলে বেশি কাজ করবেন এইটা আবার আমরা বিশ্বাস করি না, কারণ তখন তিনি গোটা স্পোর্টস ফ্র্যাটার্নিটির প্রতিমন্ত্রী। কিন্তু ধরেন উনার কাছে হ্যান্ডবল বা ভলিবল, আর্চারি নিয়ে যতটুকু বুঝতে একটু সময় লাগবে সেটা খুব স্বাভাবিক, ফুটবলের ক্ষেত্রে কিন্তু এটা না। কিন্তু এখানে এইটাই হচ্ছে কি সবার আশাটা বাড়িয়ে দিচ্ছে। উনি তো জানেন ফুটবলের কোন জায়গায় ঝামেলা, ঠিক আছে, ফুটবলের কিসে ফুটবল প্রবলেম হচ্ছে, জানার কিছু বাকি নাই। ঠিক আছে, ফুটবল নিয়ে তো কোনো প্রশ্ন নাই, কিন্তু যেটা ওনার জন্য হেল্প, বাকিদের জন্য যেটা আলাদা, যেখানে মানে অ্যাথলিট, উনি তো একজন এক্স অ্যাথলিট, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। সো উনি যখন ক্রীড়া প্রতিমন্ত্রী হচ্ছেন তখন, মানে ক্রীড়া প্রতিমন্ত্রী বলছি যে ক্রীড়া মন্ত্রণালয়ের সর্বোচ্চ অবস্থানটা ধরেই ওই বিচারে, তখন তিনি আসলে জিনিসটাকে যেভাবে দেখবেন, যে দৃষ্টিতে দেখবেন, এই দৃষ্টিতে তো বাকিরা দেখতে পারবেন না। একজন খেলোয়াড়ই সবচেয়ে ভালো জানেন আরেকটা খেলোয়াড়ের কি সমস্যা হতে পারে। প্লেয়ারদের একটা মনস্তত্ত্ব আছে, সেটা ক্রিকেটার হোক, দুনিয়ার সব খেলোয়াড়ই খেলোয়াড়, একমাত্র ওই খেলোয়াড় বাদ দিলে, জীবনের খেলোয়াড় বাদ দিলে আর সবাই আসলে যারা অ্যাথলিট আছেন তাদের খেলার ওই মনস্তত্ত্বটা সিমিলারই। ধরেন এখানে মানে খেলাটা একটা টেস্ট আছে। এক্সাম্পল, আমি যতই ক্রিকেটকে করি না কেন, ধরেন আফগানিস্তান আর কি সাউথ আফ্রিকা, কি দুর্দান্ত ম্যাচ হয়েছে, আমি পরে হাইলাইটস দেখেছি। তো দুনিয়াটা তো এরকম যে স্পোর্টসের ভাইবটা তো আমি বুঝি, ক্রিকেটের ভাইব তো ক্রিকেট খেলা না বুঝতে পারি, কিন্তু ভাইব তো আমি বুঝি। ওনাকে দেওয়ার সুবিধাটা কি হবে, অনেক সময় দেখা যায় না যে এই খাতে এত খরচ কেন। হ্যাঁ, অনেকে প্রশ্ন করেন, অনেকে ওপরের দায়িত্বে থাকা অবস্থায় বলে কেন এইটা করতে গিয়ে এত টাকা লাগে কিনা, একটা জুতার দাম, অ্যাথলেটের জুতার দাম কেন এত টাকা হবে। ভাই আপনি তো জানেন না অ্যাথলেট কত টাকার জুতা দিয়ে খেলে, ফুটবলের একটা বুটের দাম কত, এইটাও হচ্ছে তিনি জানবেন যিনি হচ্ছে একজন অ্যাথলেট। আমার প্রশ্ন, আপনি একটা ব্যাটের দাম জানেন না, বুটের দাম জানেন না, বলের দাম জানেন না, তাহলে আপনি কি করেন এক্স্যাক্টলি? তাহলে আপনি ওই জায়গায় কেন, মানে why are you even মানে গিভিং ইওর মতবাদ, মানে আপনি যদি দামই না জানেন তাহলে আপনি কেন কোয়েশ্চেন রেজ করতেছেন? আগে জানেন। আমিনুল ভাই ধরেন হচ্ছে কি যিনি দৌড়াচ্ছেন 100 মিটার স্প্রিন্টেও যে অংশ নেয়, আমিনুল ভাইটা বেসিক কি আছে একটা অ্যাথলেটের, ওইটার জন্য কি কি করতে হয়, তার কি পরিমাণ সাধনা করা লাগে, তার ব্যাকগ্রাউন্ডে কি খরচ হয়, এইটা ওনার নখদর্পণে থাকবে। তো খেলার মানুষ খেলাধুলার সঙ্গে থাকবেন, খেলাধুলার কর্তা হবেন, এইটাই হচ্ছে গিয়ে এইটাই সবচেয়ে শুভকামনা, এবং ওইটাই আমাদের কাছে ভালো লাগে। আর আমরা যারা একটু বায়াস আছি ফুটবলের প্রতি, আমরা চেষ্টা করব যে যদি ফুটবলটাকে আরো কিছু বের করা যায়, আরো কিছু পাওয়া যদি যায়, মানে এটা একটা ইটস এ স্টোরি। মানে সি যে 2003 সালে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ সাফল্য কি, 2003 সালের সাফ জয় কিভাবে এসছে, টাই ব্রেকারে এসছে, টাই ব্রেকারে গোলবারের নিচে কে ছিলেন? আমিনুল ছিলেন। তো এইটা তো একটা বিরাট বড় ব্যাপার, এবং তিনি এত বছর পরে গিয়ে স্পোর্টস মিনিস্ট্রির দায়িত্ব নিয়েছেন। এটা তো মানে ইটস এ স্টোরি ইটসেলফ। ট্রু। প্রশ্ন একটা রয়েছে আতিক এন হাসান, তার প্রশ্ন, আতলেটিকো মাদ্রিদ আর ক্রিকেটের পাকিস্তান একই ধরনের মনে হয় কিনা? আচ্ছা, আতলেটিকো মাদ্রিদ আর ক্রিকেটের পাকিস্তান, কিন্তু মাদ্রিদ ডার্বিতে এবার আতলেটিকো মাদ্রিদ জিতেছে ভাইয়া, কিন্তু পাকিস্তান ডার্বি জিতলো কই ইন্ডিয়ার সাথে, এটা তো জিততে পারেনি। এইটাই আমি বলতাম যে ওই হিসাব করে তো হয়নি। আবার পাকিস্তান আপনার এমন সময় এমন দলের কাছে হেরে যায় যেটা আতলেটিকো মাদ্রিদের মতো, ভায়াকানোর কাছে তারা হুট করে হেরে গেল বার্সেলোনার সাথে জয়ের পর। মেলালেও মেলাতে পারেন, আবার না আলাদা করেই রাখেন, আলাদা কোনোভাবে মেলানোর দরকার নেই ভাই, আমি আসলে মেলাতে পারি না। হ্যালো, আপনার প্রশ্ন আছে একটা, লর্ড আইজেন অনেক আগ্রহ নিয়ে ভদ্রলোক প্রশ্নটা করেছেন যে আমরা নাবিল ভাইয়ের সেই ফেমাস চিজ অমলেটের রেসিপিটা জানতে চাই, যাতে বাসায় ট্রাই করতে ওনারা পারেন। প্লিজ। আমি এটা জেনে আমি তো জানি না মানে কি কি ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দেওয়া হয়, খালি জানি চিজটা দেয়া হয়। হ্যাঁ, তো ওইটা একটু জানতে হবে, মানে কোন লেভেলটায় কোন পর্যায়টায় দেয়া হয়। ধরেন হচ্ছে ডিমটা কি ছেড়ে ওইটার মধ্যে দিয়ে দেয়, নাকি হচ্ছে মিক্সচারে মেশানো হয়, ওই জিনিসটা আসলে আমার জানা মানে এটা কি, ধরেন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে কথার কথা যে কাঁচকলার তরকারিতে জিরা কখন দেয়, কাঁচকলা চিংড়ি মাছের ঝোলে,
হ্যাঁ আমি বলতে পারবো না, কিন্তু এটা যেমন ধরেন থাকে না যে পারিবারিক ভাবে খাওয়া, আপনার চিজ অমলেটটা কি পারিবারিক ভাবে ছোটবেলা থেকে খেয়ে আসছেন? না 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 তো সেরকমই তো মনে হচ্ছে এই রেসিপির আবিষ্কার। এটা রিসেন্টলি খাওয়া হচ্ছে। এইটা মেইনলি শুরু হয়েছিল আপনার মাঝখানে কোন একটা, আমরা ইয়েতে গেলাম না, ওটা কি হ্যাঁ ইয়েস হায়াতে জানি ছিল না? থেকে শুরু হয়েছে, হায়াতের পর হ্যাঁ। থেকে আসলে ওইটা শুরু হয়েছে। যাই হোক। হায়াতে খাবার পর তারপর বাসায় এসে আপনার আমি র্যান্ডম ট্রাই তাহলে তো করতাম। আপনারই রেসিপিটা দেওয়া লাগছে না? না না না, তাহলে? আমি ধরেন খালি নামটা বলেছি, এরপর জিনিসটা আরো মজা করে এটার মধ্যে জানি আরো কি কি ইনগ্রেডিয়েন্টস যোগ করা হয়। ধরেন করা আমি যখন করছি তখন আপনার কি করলাম, যে ছেড়ে ওইটার ওপরে হচ্ছে কি আপনার দিয়ে চিজ দিলাম। কেটে কেটে দিয়ে দিতাম, ওইটা একরকম। বাট এখন বর্তমানে খাচ্ছি আবার অন্য রকম ভাবে, তো ওইটা একটু জেনে আপনাদেরকে জানাতে হবে। যে খায় সে জানে না, এটাই হইতেছে ভাই রেসিপি দিতে পারলো না, ব্যর্থ ব্যর্থ। সহজভাবে ওইভাবে খেতে পারেন, কিন্তু ওইভাবে খেয়ে এত আহামরি মনে হবে না যে ডিমটা ছেড়ে ওইটার উপরে দিয়ে জাস্ট কেটে কেটে চিজ দিয়ে, তো ওইটা ওইভাবে লাগবে না। আমি আশা করি আমাদের ফুটবল শো যারা দেখেন তারা এই চিজ অমলেটের লোক কম, আশা করি। হ্যাঁ মানে আমার কেন? দিকে চিজ অমলেট সবার ভাই, সবাই আপামর cheese সবাই omelette খেতে পারবে। সেটা ধরেন যে হোটেলে থাকলাম, পয়সা দিয়ে থাকছি, সকালের ব্রেকফাস্ট মিস করা যাবে না, সেখানে গিয়ে খাইলাম এক জিনিস, ঠিক আমার আছে? বাসায় এমনি তো হচ্ছে কেটে কেটে আমরা ওই মজারেলা চিজ খাই। তো ওটা বা অনেকেই ওইটাও খায়, ধরেন ওটা হচ্ছে অনেকেই ভেজে খায়। ভেজেও হ্যাঁ, ওটা খাই। হ্যাঁ, খাইতে ভালো লাগে, ওই চিজ অমলেট না খেলেও দেখা যেত ওটা খাইতে ভালোই লাগে। আচ্ছা আপনি স্লাইসটা দেন না, আপনি মোৎজারেলাটা দেন, মোজারেলাটা। ওটা দিয়ে রান্না করা যায়? হ্যাঁ ওইটা দিয়ে আমি এই জন্যই তো আরো বললাম ভালো হয়। আপনার, ওইটা দিয়ে কিভাবে যেন একদম মেল্ট হয়ে যায়। হ্যাঁ ওটা মেল্ট হয়ে যাওয়ারই কথা, ওটা তো আপনি ওইটা দিয়ে দেখেন। খাওয়া দাওয়া। আচ্ছা, খাওয়া দাওয়ার জিনিস যেহেতু এসেছে, কিছু একটা বলতে চাচ্ছিলেন বলেন। না সাধ্যের মধ্যে আর কি, যতটুকু পারা যায় ডিমটাকে নিয়ে। ইম্পেরিয়াল হেলাল তার প্রশ্ন, ইফতারে করা পুরা- পছন্দের পানীয় কোনটি? পড়ে আছে মাছটা, আজকে এই প্রশ্নটা স্পয়লার হয়ে যায় না? না 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 না, কি? আপনি অপশনগুলো শুনেন, হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে কোনটা আপনার সাধ্যের মধ্যে নাই ওটা চিন্তা করবেন। বেলের শরবত, লাচ্ছি, মোহব্বতী শরবত। এই প্রশ্নের উত্তর তো আমরা প্রত্যেকবার একবার করে দিই, এক একবার মনে হয় এক এক রকম দিই। এবং রোজার আগে কিন্তু এটাই শেষ রোজার মাসে আপনি কি করবেন? ফুটবল show। তখন আপনার এই জিলাপি answer থাকবে, পাবেন। মুড়ি মাখা থাকবে, হ্যাঁ পেঁয়াজু থাকবে, পেঁয়াজু আলুর চপ নিয়ে একটা ফাটাফাটি হবে, বেগুনি নিয়ে ফাটাফাটি হবে। মানে এর আগে আমরা প্রত্যেকবারই হয়। রোজার সময় যে এই জিনিসগুলো ফেস করেছি। এই তিনটার মধ্যে যদি কম্পেয়ার কি কি? করতে বলা হয়, বেলের শরবত, লাচ্ছি, মোহব্বতী শরবত। লাচ্ছি, বেলের শরবত প্রপারলি ছেঁকে যদি দিতে পারেন, একটা বেলের শরবত আমার কাছে প্রপারলি ছাকতে হবে, উনার আবার হচ্ছে ছাবলা ছাবলা থাকে, চাপা চলবে না। খাওয়া যাবে না। বেলের শরবত আমার সবচেয়ে পছন্দ, কিন্তু এর উপরে হচ্ছে লেবুর শরবত। ভাই লেবুর শরবতের উপরে- লেবু শরবত ভাই, লেবু শরবত, লেবুর লেবু শরবতের শরবতের উপর উপর কিছু পৃথিবীতে কোনো ড্রিঙ্কস আবিষ্কার হয় নাই আমার ধারণা, আছে পানি আর কি। পরের প্রশ্ন, হ্যাঁ। এক্সপো মারজান, বাংলাদেশ ফুটবলের মার্চের ম্যাচে হামজা কি খেলবেন? এটা তো ভাই ঝুলে গেছে, এটা তো আমাকে যদি আজকে বলেন তাহলে খুব ডিফিকাল্ট মনে হচ্ছে আমার কাছে। What do you ভাই, say? এইটা হচ্ছে কি আপনার ডিপেন্ড করবে কখন, যখন হামজার রিকভারিটা কোন পর্যায়ে আসে। মার্চের মাঝামাঝি আমরা গেলে- আর 2 সপ্তাহ পরে আমরা বুঝতে পারবো। মার্চের মাঝামাঝি পর্যায়ে আপনার, মাঝামাঝিও আসলে লাগবে না, মাঝামাঝি লাগবে না, ফেব্রুয়ারির লাস্টের দিকে বা মার্চের প্রথম সপ্তাহে বোঝা যাবে ওনার স্টেজটা আসলে কোন পর্যায়ে আছে, বা লেস্টারের সাথে লেস্টার মেডিকেল টিমের লাস্ট অবজারভেশনটা কি থাকে। আমার মনে হয় একটু টাফ, খুব টাফ, মানে কিন্তু দলে হয়তো থাকলেও থাকতে পারে, দলে হয়তো ইদার ওয়ে থাকবেন, শেষ মুহূর্তে না পারলে তখন চেঞ্জ হইতে পারে। और क्या है, और- हमारे पास तो कोई नहीं, कुछ नहीं। ফাহাদ ফাসিল তার প্রশ্ন, হ্যাঁ, পরবর্তী সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড 50+ ম্যাচ খেলবে, সাথে ইউরোপিয়ান কম্পিটিশনেও খেলতে পারে। আপনার কে বলছে 50+ ম্যাচ খেলবে? আপনি জানেন ইউরোপিয়ান কম্পিটিশনের ম্যাচ ওইটা ধরেই ধরেন বললো, লিগ কাপ আছে, এফএ কাপ আছে, সবকিছু মিলায় ওইগুলাতে যদি গ্রুপ স্টেজে বাদ না পড়ে, শুরুর দিকের ম্যাচেই অঘটনের শিকার না হয়, তাহলে তো হইতেই পারে। 8টা ম্যাচ তো চ্যাম্পিয়ন্স লিগ খেললেই আপনার তার হয়ে যায়। ওকে, ডিফারেন্ট গেম, ডিফারেন্ট অপোজিশন, ডিফারেন্ট ট্যাকটিক্স। মাইকেল ক্যারিকের পটেনশিয়াল আছে ম্যানচেস্টারের গ্লোরি ডেইস ফিরিয়ে আনার, মানে উনি জিজ্ঞেস করেছেন যে এই সিজন পরে যদি মাইকেল ক্যারিককে পার্মানেন্ট করে রেখে দেওয়া হয়, তখন early, এতগুলো too early. ম্যাচের প্রেসার তিনি নিতে পারবেন কিনা? টু আর্লি, অনেক আর্লি, মানে এখনো আমরা তো এখনো জানি না মাইকেল ক্যারিক হারলে কিভাবে রিয়্যাক্ট করেন। আমরা না সেদিন দেখলাম তার দল ড্র করেছে শেষ মুহূর্তে শেষকর গোলে, তো মানে এখন তো আমরা জানি না যে কি হবে। সিজনের মনে হয় আরো 2-3 মাস, অর্থাৎ লাস্ট পর্যন্ত গেলে মাইকেল ক্যারিককেও মানে
অন্যরা মূল্যায়ন করার একটা জায়গায় থাকবেন, যাদের কাজ মূল্যায়ন করা। এখন তো আপনার টু আর্লি। ম্যানচেস্টার ইউনাইটেড টানা জিতলো, ড্র করলো, টানা 5 ম্যাচ জেতার রেকর্ড হলো না, ফাইন। এরপর তো এমনও না যে ম্যানচেস্টার ইউনাইটেড বাকি সব ম্যাচ আনবিটেন থেকে যাবে। ওই রকম হলে দ্যাটস ডিফারেন্ট স্টোরি। সো লুপ হোলগুলো তখনই বোঝা যাবে যখন এই দল কয়েকটা ম্যাচ হারবে। প্রশ্ন রয়েছে আরেকটা, মিসির আলীর প্রশ্ন, ডন কার্লোর হ্যাট্রিকটা কেমন দেখলেন? ব্রাজিলের এই অনুষ্ঠানের ব্যাখ্যা দেন প্লিজ। আচ্ছা, হ্যাট্রিক মানে সংস্কৃতির অংশ। যারা ওই ছবিটা দেখেন নাই তাদের কাছে মনে হতে পারে ডন কার্লো হয়তো মাঠে নেমেছেন, গোল করেছেন, হ্যাট্রিক করেছেন, 3টা গোল করেছেন। জিনিসটা আসলে এমনও না। ডন কার্লোকে তার হাঁটুর বয়সী 3 জন ফুটবল ফ্যান হতে পারেন, ব্রাজিলিয়ান হতে পারেন। ওনারা কি আপা না ভাইয়া? ওনারা আপা, ঠিক আছে, হাঁটুর বয়সী আপা, তাদের সাথে একটু ক্লোজলি ছিলেন ডন কার্লো। ক্লোজলি আর কিছু দেখাইতে যান না, মানে কি বলতে চাইছেন? আমি দেখিনি এইসব, দেখিনি। দেখেন নাই তাই না? ওটা কি কিসের জানি ফেস্টিভ্যাল ছিল? আমি এটা আপনাকে জানতে চাইছি যে এটা তো ওটা কিসের থাকতেই পারে। ফেস্টিভ্যাল ছিল? যে সব দেশে যে এরকম জসিন দেশে যদাচার, নাকি জসমিন তো না, জসিন তাই না, জসিন দেশে যদাচার, এরকমই তো ব্যাপার। ভুলে গেছি, আপনি বলেন। হ্যাঁ, যে ফেস্টিভ্যালটা আসলে কি ছিল? ফেস্টিভ্যালটা ব্রাজিলের একটা কালচারের আমরা ভাই পার্ট। একান্তই বাংলাদেশের লোক, আমরা ব্রাজিলে একটা কার্নিভালের মতো করে হয়েছে, সেখানে সবাই ছিল। এখন ডন কার্লোকে দেখে অনেকেই উচ্ছ্বসিত হয়ে গেছেন। ইনফ্যাক্ট ওইখানে আমি দেখলাম যে একজন নেইমারকে নিয়েও প্রশ্ন করেছেন ওই মোমেন্টে, যে নেইমারকে ফিরিয়ে আনা হবে কিনা, এই টাইপের প্রশ্নও ছিল। ওটা একটা ফেস্টিভ্যাল টাইপ প্রোগ্রামই আসলে ছিল। হ্যাঁ, নেক্সট। আর কোনো নেক্সট নাই তো আমার কাছে, আমি সব বলে দিচ্ছি। আচ্ছা, শেষ একটা প্রশ্ন, সৌমিত্র সেন, তার প্রশ্ন, স্টার্ট বেঞ্চ সেল। হ্যাঁ, মায়ের হাতের খুন্তির বাড়ি, মায়ের হাতে ঝাড়ুর হাতলের বাড়ি, পশ্চাৎ দেশে সারের বেতের বাড়ি। এটা কি করব? স্টার্ট বেঞ্চ সেল, আমি সেল করে দিব আপনার সারের বেতের বাড়ি। ওইটা থাকতো হ্যাঁ, ওটা বেশি। থাকবে, ওটা তো ওইটা মনে করেন কয়েকদিন থাকতো, হ্যাঁ। এবং ওইটার ফলে হচ্ছে গিয়ে ধরেন ভালো মতো বসতেও তো সমস্যা হতো। হ্যাঁ, অবশ্যই ওটা মানে কি বেতের। হ্যাঁ, বেতের বাড়িটা। ভাই ওই বেতের জানি নাম কি ছিল, দাঁড়ান, এটার নাম ছিল যে ইয়ে বেতটা, বুঝছেন না কোনটা? আরে বুঝছি, দাঁড়ান, ই বেদ কি জানি, কি বেদ জানি বলতো। এটা ভুলে গেলাম। ভুলে গেলাম, আসলে ভুলে গেছি। কিন্তু বেদের বাড়ি খাইছেন কয়বার জীবনে? খাইছে অনেক বেতের বাড়ি, অনেক খাইছেন। দুষ্টামি। আমি 2বার খাইছি, খুবই অপমানিত বোধ করেছি 2বার বেতের বাড়ি খায়। শিট, নামটাই মনে পড়তেছে না ওই বেতের। এনিওয়েজ, আরে ওই যে আছে একটা নাম, ভুলে গেছি। আপনারাও জানিয়ে দিতে পারেন ওই বেতের মানে কোনটা, বুঝতে পারছেন তো? এই লম্বা লম্বা লাঠিটা, এটা এমনি মারো, সারস না কি জানি একটা, কি বুঝছি, সামথিং ছিল। মাথা আসতেছে না। আর খুন্তির বাড়ি, ঝাড়ুর হাতলের বাড়ি। খুন্তির বাড়ি ঝাড়ু দিয়ে খেলে আবার বেশি অপমানজনক মনে হয় নিজেকে। কোনো ঝাড়ুটা, ঝাড়ুর বাড়ি খাইনি মনে হয়, কিন্তু না, ঝাড়ুর বাড়ি খাইছি। ঝাড়ু ফাইন, খুন্তিটা না, ঝাড়ুটা hurts মনে করেন more. একটু কেমন। না, খুন্তিটা হার্টস মোর। এই হচ্ছে আমাদের। তবে আই প্রেফার মানে স্যান্ডেলের বাড়ি। আচ্ছা, মানে ইট কামস ফার্স্ট। এবং স্যান্ডেল ছুঁড়ে মারা, হ্যাঁ, এটাই, মানে স্যান্ডেলের বাড়ি। স্যান্ডেল ছুঁড়ে মারাটা তো এলিট, ঠিক আছে। আচ্ছা, আপনার এই যে স্যারের কাছে মানে স্কুলে সবচেয়ে হার্ড পানিশমেন্ট কি খেয়েছেন? হার্ড বা উইয়ার্ড পানিশমেন্ট কি খেয়েছেন? উইয়ার্ড আর হার্ড যেটা হতে পারে, হার্ড হতে পারে, উইয়ার্ড হতে পারে। ধরেন হাতের মধ্যে হাত পাত, হাতের মধ্যে মায়ের, ওটা তো খাইছি। হাতের এগুলা তো হ্যাঁ, নরমাল, ঠিক আছে। একটু অন্যরকম কোনো কিছু কি এটা খাইলেন? এই যে পিটি প্যারেড ফাঁকি দেওয়ার অপরাধে বেতের বাড়ি খাইছিলাম, এটা মনে আছে আমার, যেটা খুবই ইনজাস্টিস হয়েছে আমার সাথে, ঠিক আছে। আমার ওই পিটি করার কথাই না, হ্যাঁ, এটা যে মারছেন এটা আমি মনে রাখছি তো, ঠিক আছে। এগুলা 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 থাকে মনে। আর আমার ওটস কি ছিল জানেন? সাদা বস্তু কাঠের চেয়ার আছে না, হ্যাঁ, কাঠের চেয়ার আমাকে পুরা ক্লাসে এইভাবে নিয়ে রাখতে হয়েছিল। ক্যান ইউ ইমাজিন? 40 মিনিটের ক্লাস ছিল আমি যে স্কুলে, এবং যদি আপনি একটু নামানো ধরুন, হ্যাঁ আমি কিছু বাইর করছিলাম, ধরুন হচ্ছে ব্ল্যাকবোর্ডে পড়াইতো তখন একটু মাথার উপরে, কিন্তু যখন এটা দেখছে তখন আমার বাড়ি, হ্যাঁ, সো অলমোস্ট হাফ দিয়ে রাখতে হয়েছে। ভাই রে ভাই, মানে ওইটা ছিল আমার মানে উইয়ার্ডের মধ্যে কি, এইটা একটা উইয়ার্ড। আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাকবোর্ডের মধ্যে পিছনে, আপনি পিছনে দাঁড়ায় থাকবেন, হাত এমনি তুইলে 40 ওটা 40 মিনিট ভাই। শুনেন, আমার 40 মিনিট দাঁড়া থাকতে গেলে আমি তো পড়ুমি না, থাকমুই না, ঠিক আছে। যান, যা হয়ে যা ইচ্ছে তাই হবে, যা খুশি তাই করে বেড়ান। ধন্যবাদ।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.